এবার আমরা শুরু করব জীবের 5টি রাজ্য। জীবের 5টি রাজ্য বলে আর.এইচ. হুইটেকার বলে একজন বিজ্ঞানী 1969 খ্রিস্টাব্দে প্রথম কি করেছিল, এই সমস্ত জীবকে 5টা প্রধান ভাগে ভাগ করেছিল। সে কি করেছিল, সবচেয়ে প্রথমে দিয়েছিল কাকে? সবচেয়ে প্রথমে দিয়েছিল তোমার মনেরাকে। মনেরার পরে দিয়েছিল কাকে? প্রোটিস্টাকে। প্রোটিস্টা। তারপর দিয়েছিল কাকে? প্ল্যান্টি, ফাঙ্গাই আর অ্যানিমেলিয়াকে। প্ল্যান্টি, ফাঞ্জাই এবং অ্যানিমেলিয়া। আমি এভাবে ড্র করলাম কারণ হচ্ছে এখানে দেখো এই জায়গা থেকে শুরু করে এটা হচ্ছে মনেরা হচ্ছে প্রোক্যারিওটিক মানে যাদের আদর্শ নিউক্লিয়াস থাকে না, বলো। আবার এখান থেকে শুরু করে পুরো জায়গাটা হচ্ছে তোমার ইউক্যারিওটিক হলো। তাহলে ইউক্যারিওটিক মানে যাদের আদর্শ নিউক্লিয়াস থাকছে। আবার দেখো এই দুটো জায়গা হচ্ছে তোমার এককোষী বা এদের কোষগুলো হচ্ছে একটি মাত্র কোষ দ্বারা তৈরি থাকে। কিন্তু এখানে দেখো এককোষী থেকে বহুকোষী সব রকম কোষ এখানে পাওয়া যায়। এককোষী থেকে বহুকোষী। তাহলে এখানে একটা যে লক্ষ্য করা আছে কি, জীবের কোষের যে জটিলতা তার উপর নির্ভর করে আর.এইচ. হুইটেকার শ্রেণীবিন্যাস করেছিল। কি করেছিল? প্রথমে মনেরা হচ্ছে এক ধরনের এককোষী প্রোক্যারিওটিক, কিন্তু প্রোটিস্টা, প্ল্যান্ট, ফাঞ্জা এবং অ্যানিমাল এরা সবাই হচ্ছে কি এককোষী থেকে বহুকোষী এবং এরা ইউক্যারিওটিক প্রজাতির হয়। এবার কাজের দিকে দেখো, মনেরা হচ্ছে স্বভোজী বা পরভোজী সব রকম হতে পারে। প্রোটিস্টারা কারা হচ্ছে? কি এরা স্বভোজী পরভোজী হতে পারে। প্ল্যান্ট হচ্ছে স্বভোজী অর্থাৎ নিজের খাবার নিজে তৈরি করতে পারে। ছত্রাকরা হচ্ছে কি এরা হচ্ছে মৃতজীবী অর্থাৎ এদের ক্লোরোফিল থাকে না, ওরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। আর অ্যানিমেলরা হচ্ছে কি সব খাবারের জন্য কার উপর নির্ভর করে? তারা হচ্ছে তোমার প্ল্যান্টের উপর নির্ভর করে। তো আর.এইচ. হুইটেকার 1969 খ্রিস্টাব্দে জীবদের 5 রাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন। এই 5 রাজ্য হলো, প্রথম মনেরা কাকে বললাম? এককোষী প্রোক্যারিওটিক, যেমন এক্সাম্পল হয়ে গেল ব্যাকটেরিয়া। প্রোটিস্টা এককোষী ইউক্যারিওটিক, যেমন হয়ে গেল আমাদের রোগ সৃষ্টিকারী প্লাজমোডিয়াম বা ডায়াটম। তারপর ছত্রাক, যারা হচ্ছে ডিকম্পোজার বা বিয়োজকের ভূমিকা পালন করে, অর্থাৎ কোনো মৃত জীবজন্তুর দেহকে পচিয়ে গলিয়ে মাটিতে মিশিয়ে দেওয়া। বা তোমার হয়তো একটা ফলকে রাখলে বাড়িতে, ফলটা কদিন পর পচে গেল, ওটা কার দ্বারা? ছত্রাকের দ্বারা হয়। ছত্রাককে ডিকম্পোজার বা বিয়োজক বলে। প্ল্যান্টি মানে যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে। আর অ্যানিমেল যারা খাবারের জন্য অন্যের উপর নির্ভর করে। বিভিন্ন জীবকে পারস্পরিক সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে পৃথক পৃথক গোষ্ঠীতে ভাগ করাকে শ্রেণীবিন্যাস বলা হয়। তাহলে শ্রেণীবিন্যাস কাকে বললো? যে পারস্পরিক সাদৃশ্য, আমার দুটো জীব আছে ধরে নাও, দুটো জীবের মধ্যে কি কি মিল আছে এবং কি কি অমিল আছে, এর উপর ভিত্তি করে দুটো জীবকে যখন আলাদা করছি তখন সেটাকে আমরা বলছি শ্রেণীবিন্যাস। প্রথম দেখো মনেরা কিছু বৈশিষ্ট্য ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথম হচ্ছে এরা এককোষী মানে যাদের দেহটা একটি মাত্র কোষ দ্বারা তৈরি থাকে। আমাদের যেমন বহুকোষী, আমাদের দেহ হচ্ছে 50 ট্রিলিয়ন কোষ দ্বারা তৈরি থাকে, কিন্তু এদের ক্ষেত্রে একটাই মাত্র কোষ থাকে। প্রোক্যারিওটিক মানে প্রো মানে হচ্ছে আদিম এবং ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, অর্থাৎ এদের কোষটি হচ্ছে আদি নিউক্লিয়াস যুক্ত, অর্থাৎ এখানে কোনো আদর্শ নিউক্লিয়াস থাকে না। কোষ আণুবীক্ষণিক মানে কোষগুলো খালি চোখে দেখতে পাওয়া যায় না, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়। কোষ প্রাচীরের উপাদান হচ্ছে পেপটাইডোগ্লাইকান। কোষ প্রাচীর যে থাকে এদের চারিদিকে, যে এটা ধরনের ব্যাকটেরিয়া, তো ব্যাকটেরিয়া বাইরে দিয়ে কি রয়েছে? যে কোষ প্রাচীর রয়েছে, সেই কোষ প্রাচীরের উপাদান হচ্ছে তোমার পেপটাইডোগ্লাইকান। তারপর 2 নম্বর পয়েন্ট কি বলছে? এদের পুষ্টি প্রক্রিয়া স্বভোজী হতে পারে আবার পরভোজী হতে পারে, অর্থাৎ এই যে ব্যাকটেরিয়া নিজের খাবার নিজে তৈরি করতে পারে, যেমন ক্লোরোবিয়াম, ক্লোরোকক্কাম। আবার হচ্ছে কি এরা খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল হতে পারে। আমাদের যেমন ইকোলা, এসেরেকিয়া কোলার কথা ভাবো, আমাদের পেটে থাকে, আমরা আমাদের বডিতে খাবার সংগ্রহ করে আবার আমাদেরকে ভিটামিন বি কমপ্লেক্স দেয়। তারপর হচ্ছে কি পরভোজী মানে যারা অন্যের উপর ভোজন করে বেঁচে থাকে। মৃতজীবী মানে যার যে সমস্ত জীবরা মৃত জীবজন্তুকে খাদ্য হিসেবে ভক্ষণ করে, মৃতজীবী বলা হয়।
পরজীবী মানে হচ্ছে কি যারা অন্যের উপর নির্ভর করে খাদ্যের জন্য এবং যার উপর নির্ভর করে তার ক্ষতি করে নিজের লাভ হয়, তাকে বলা হচ্ছে পরজীবী। মিথজীবী মানে হচ্ছে কি দুটো জীব পরস্পরের উপর নির্ভরশীলে বসবাস করে এবং দুজনই উপকৃত হয়, তখন তাকে মিথজীবী বলা হয়। কোষ বিভাজনকালে ব্যায়াম গঠিত হয় না। ব্যায়াম বলতে হচ্ছে কোষ যখন বিভাজন হয়, কোষ ধরে এটা একটা কোষের বিভাজন ঘটছে, বিভাজন ঘটার ফলে কি হচ্ছে, ধরেন এই ক্রোমোজোমগুলো আলাদা হয়ে যাচ্ছে, পরস্পর থেকে অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলো আলাদা হচ্ছে। আলাদা হওয়ার সময় যে তন্তুর সাহায্যে কি হয়, সেন্ট্রোমিয়ার অংশে যুক্ত থাকছে, যে তন্তুটা সেন্ট্রোমিয়ার অংশে যুক্ত থাকে তাকে বলা হচ্ছে কাইনেটোকর বা ব্যায়াম তন্তু বলা হয়, যেটা সেন্ট্রোজোম থেকে তৈরি হয়। এরকম আছে। এবার এগুলো কি হচ্ছে, এই সেন্ট্রিওলের সঙ্গে তন্তু দ্বারা যুক্ত থাকে, এই তন্তুগুলোকে বলা হয় ব্যায়াম তন্তু হলো। এরা জলে স্থলে এবং অন্তরিক্ষে সর্বদা, এই জন্য এদেরকে কি বলা হয়, কসমোপলিটন। ব্যাকটেরিয়াদের বা মনোরাদের বলা হয় কসমোপলিটন হচ্ছে কি যারা বায়ু, জল, অন্তরিক্ষ সব জায়গায় বিস্তার করে থাকে, তাদের কসমোপলিটন বলা হয়ে থাকে, COSMOPOLITON। এদের অযৌন জনন সম্পন্ন, অযৌন জনন মানে যেখানে গ্যামেটের দরকার হয় না, পুংগ্যামেট, স্ত্রী গ্যামেটের দরকার হয় না, তাকে অযৌন জনন বলা হয়। উদাহরণ কি হয়ে গেল তাহলে, ব্যাকটেরিয়া হয়ে গেল, মাইকোপ্লাজমা হয়ে গেল, নীলাভ সবুজ শৈবাল হয়ে গেল। এটা হয়ে গেল মনেরা বৈশিষ্ট্য। এবার চলে এসে প্রোটিস্টা। তার প্রোটিস্টা কি বলেছিলাম আমি, যে এটা এককোষী ইউক্যারিওটিক, অর্থাৎ এদের কোষের মধ্যে কি আদর্শ নিউক্লিয়াস উপস্থিত থাকে। বৈশিষ্ট্য কি দেখো, এরা হচ্ছে এককোষী এবং উপনিবেশ গঠনকারী ইউক্যারিওটিক। উপনিবেশ মানে এরা অনেকগুলো একসাথে বসবাস করে একটা কলোনি তৈরি করে, অর্থাৎ একটা দল তৈরি করে, তখন তাকে উপনিবেশ বলা হয়। ইউক্যারিওটিক প্রকৃতির, ইউক্যারিওটিক তাহলে কি হচ্ছে, ইউক্যারিওটিক মানে হচ্ছে মানে হচ্ছে আদর্শ, ক্যারিয়র মানে হচ্ছে নিউক্লিয়াস, অর্থাৎ এটা আদর্শ নিউক্লিয়াস যুক্ত। এবার আদর্শ নিউক্লিয়াসে কি কি অংশ থাকে, একটা আদর্শ নিউক্লিয়াসে তোমার বাড়ির দিকে থাকে নিউক্লিয় মেমব্রেন, অর্থাৎ নিউক্লিয় পর্দা থাকে, তারপর থাকে নিউক্লিয় ছিদ্র, এগুলো নিউক্লিয় ছিদ্র বলা হয় এগুলোকে। তার ভিতরের দিকে কি থাকে, এর নিউক্লিয় প্লাজম থাকে, এবং নিউক্লিয় প্লাজমের মধ্যে কি থাকে তোমার ক্রোমাটিন জালি, এর নিউক্লিয় প্লাজম থাকে এবং ক্রোমাটিন জালিকা থাকে, যার মধ্যে ডিএনএ আরএনএ থাকে। এবং এখানে কি থাকে, এখানে নিউক্লিয়াস থাকে, একটা ঘন নিউক্লিয়াস থাকে। তাহলে কি কি অংশ নিয়ে, একটা হচ্ছে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাস, নিউক্লিয় প্লাজম এবং নিউক্লিয় জালিকা নিয়ে গঠিত। কোষে পর্দা ঘেরা কোষ অঙ্গাণু ও নিউক্লিয়াস উপস্থিত থাকে। তাহলে কোষ অঙ্গাণু বলতে কি হচ্ছে, আমাদের যেমন একটা কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, ক্লোরোপ্লাস্ট থাকতে পারে, এন্ডোপ্লাজম রেটিকুলাম থাকতে পারে, গলগি বস্তু থাকতে পারে, লাইসোজোম থাকতে পারে, রাইবোজোম থাকতে পারে, মেসোজোম থাকতে পারে। তো এইসব অঙ্গাণুগুলো কি পর্দা ঘেরা, এবং এই পর্দা ঘেরা কোষ অঙ্গাণুগুলো এখানে মানে প্রোটিস্টাদের ক্ষেত্রে পাওয়া যায়, কিন্তু মনের ক্ষেত্রে কিন্তু কোনো পর্দা ঘেরা কোষ অঙ্গাণু এখানে পাওয়া যায় না। এদের পুষ্টি প্রক্রিয়া হচ্ছে স্বভোজী বা পরভোজী। স্বভোজী মানে যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে, আর পরভোজী মানে যারা হচ্ছে খাবারের জন্য অন্যের উপর নির্ভরশীল, তাকে বলা হচ্ছে কি পরভোজী। বেশিরভাগ ওই জলজ ও প্ল্যাঙ্কটন কাকে বলা হয়, জলজ বলতে যারা জলে বসবাস করে, আর প্ল্যাঙ্কটন বলতে হচ্ছে যারা জলের উপরিতলে নিষ্ক্রিয়ভাবে সাঁতার কাটে, তাকে বলা হচ্ছে কি প্ল্যাঙ্কটন। ডিএনএতে কোনো হিস্টোন প্রোটিন থাকে না, এদের যে ডিএনএ থাকে সেই ডিএনএতে কোনো হিস্টোন প্রোটিন থাকে না। এদের অযৌন এবং যৌন জনন সম্পন্ন, এদের অযৌন হয় যৌন, তাহলে প্রোটিস্টাতে পেলে কি এদের মাত্র অযৌন জনন সম্পন্ন হয়, কিন্তু এখানে প্রায় অযৌন এবং যৌন জনন সম্পন্ন। আচ্ছা, অযৌন এবং যৌন জননের মধ্যে পার্থক্য, যৌন জনন হতে গেলে বাবা মা অর্থাৎ মেল আর ফিমেল দুটো জীব লাগবে, এবার দুটো জীব, যে পুরুষ জীব সেখান থেকে উৎপন্ন হবে শুক্রাণু, এবং স্ত্রী জীব থেকে উৎপন্ন হবে ডিম্বাণু। তারপর সেই শুক্রাণু এবং ডিম্বাণুর জননের সময় মিলন হবে, মিলন হওয়ার পরে জাইগোট থেকে জীব তৈরি হবে। কিন্তু যারা আছে অযৌন জনন, সেক্ষেত্রে কিন্তু দুটো প্যারেন্টের দরকার পড়ে না, যে কোনো একটা প্যারেন্ট থাকলেই হবে। যেমন ধরুন একটা গাছের ডালে কেটে তুমি অন্য জায়গায় লাগিয়ে দিলে, তখন কী হবে, সেই ডাল থেকে নতুন গাছ তৈরি হবে, এখানে দুটো গ্যামেটের দরকার পড়লো না। ওই জন্য অযৌন জনন প্রক্রিয়া উৎপন্ন জীবগুলো হুবহু
কার মতো হয়? মাতা পিতার মতো হয়। কিন্তু যৌন জননের ক্ষেত্রে যেহেতু মিওসিসের কোষ ক্রসিং ওভার ঘটে, তাই এদের মধ্যে পার্থক্য দেখতে পাওয়া যায়। আমাদের মানুষদের ক্ষেত্রে যেমন দেখো, বাবা মার সন্তানগুলো বাবা মা থেকে পৃথক হয়। আবার একই বাবা মা থেকে অনেকগুলো সন্তান হলে প্রত্যেকটা সন্তান কিন্তু পৃথক হয়। এটা কেন হয়? এটা যৌন জননের জন্য ঘটে। যৌন জননের ক্রসিং ওভারের জন্য ঘটে। আবার কিন্তু অযৌন জননের ক্ষেত্রে কি হয়? যত আপত্তি উৎপন্ন হবে সবগুলো সেই প্যারেন্টের মতোই হবে। তারপর হচ্ছে উদাহরণ যেমন হচ্ছে ইউগ্লিনা, অ্যামিবা, প্যারামেসিয়াম, এসব উদাহরণ। এবার রাজ্য ফানজি। ফানজির সঙ্গে আমরা সবাই পরিচিত, যে রান্নাঘরে একটা খাবার রাখলাম, কদিন পরে খাবারটা পচে গেল। তো পচে কেন যায়? কারা পচায়? এটা পচায় ব্যাকটেরিয়া এবং ছত্রাকরা। তো ছত্রাক, বা তুমি পাউরুটি রেখেছো, কালো ছাতার মতো দাগ পড়ে যাচ্ছে, কালো দাগ পড়ে যাচ্ছে। আসলে কালো দাগগুলো হচ্ছে কি মিউকর, রাইজোপাস, এই সমস্ত ছত্রাক। তো ছত্রাকরা কী করে? আসলে আমরা যেমন খাদ্য পেটের মধ্যে ঢুকিয়ে নিই, তারপর সেটাকে হজম করি। তো ছত্রাক তো আর পেট নেই, ওই জন্য ওরা কী করে? বিভিন্ন উৎসেচকগুলো খাবারের উপরে ছেড়ে দেয়। তার বাইরে, এবং খাবারগুলো তখন কেউ বাইরে ডাইজেশন হয়, পরিপাক হওয়ার পর সিম্পল খাদ্যটাকে সে তখন শোষণ করে। তো ফানজাই, দেখো এখানে বলেছি কি ফানজাই কি, এরা হচ্ছে এককোষী থেকে বহুকোষী ইউক্যারিওটিক প্রকৃতির হচ্ছে। তাহলে এরা এককোষী হতে পারে, বহুকোষী হতে পারে, আবার অনুসূত্রাকার হতে পারে। একটা এককোষী ছত্রাকের নাম তোমাকে জিজ্ঞেস করতে পারে পরীক্ষায়, সেটার নাম হচ্ছে ইস্ট। তারা কোষ ইউক্যারিওটিক প্রকৃতির। ইউক্যারিওটিক বলতে কি বুঝলাম? ইউক্যারিওটিক মানে যাদের আদর্শ নিউক্লিয়াস থাকবে। কোষ প্রাচীর কাইটিন, কোষের বাইরের দিকে যে আবরণ থাকে, সে আবরণটা হচ্ছে কি কাইটিন নির্মিত। কাইটিন এক ধরনের পলিস্যাকারাইড। এদের পুষ্টি প্রক্রিয়া হচ্ছে মৃতজীবী, অর্থাৎ মৃত পচাগলিত জীবজন্তু থেকে খাদ্য গ্রহণ করে। পরজীবী মানে যারা অন্যের উপরে খাদ্যের জন্য নির্ভর করে, যার ফলে অন্য জীবের ক্ষতি হয়, নিজে উপকার হয়, তাকে পরজীবী বলা হয়। মিথজীবী অর্থাৎ এরা একসঙ্গে কি থাকে, দুটো জীব একসাথে বসবাস করে এবং বসবাস করার ফলে দুজনে উপকৃত হয়। যেমন এক্সাম্পল হয়ে গেল কি লাইকেনের ক্ষেত্রে কি হলো, দুটো রয়েছে, একটা হচ্ছে অ্যালগি, শৈবাল, এবং একটা হচ্ছে ফানজাই বা ছত্রাক। এবার অ্যালগি পোর্শনটা কি করে? ওরা হচ্ছে ফটোসিনথেটিক, ক্লোরোফিল পুষ্টি খাদ্য তৈরি করে, এবং সেই খাদ্য গ্রহণ করে তোমার ছত্রাক। আর ছত্রাক কি করে? শৈবালকে শোষণে সাহায্য করে, মাটি থেকে জলদ্রবিত খনিজ লবণ শোষণে সাহায্য করে। এরা মৃত জীববস্তুর প্রজন্ম, অর্থাৎ এরা হচ্ছে কি, যেমন একটা গোবর পড়ে আছে, বয়সে একটা জীব মারা গেছে, সে মৃত জীবধারার উপরে সন্তানেরা জন্মাতে শুরু করে। দেহে কলা গঠিত হয়নি, অর্থাৎ কলা বলতে এদের বডিটা হচ্ছে কি শুধুমাত্র কোষ দিয়ে তৈরি, কিন্তু এখনো কলা আসেনি। অর্থাৎ কলা কাকে বলা হয়? কলা হচ্ছে যে অনেকগুলো কোষ, একই রকমের কোষ যখন একসাথে থেকে কোনো একটা নির্দিষ্ট জৈবিক কার্য সম্পন্ন করে, তখন তাকে কলা বলা হয়। এদের ক্ষেত্রে যেহেতু কোষ সমষ্টি তৈরি হয়নি, তাই এখানে কলাও তৈরি হয়নি। এদের রেণুর সাহায্যে জনন সম্পন্ন হয়। তাহলে এরা কি হচ্ছে? রেণুর সাহায্যে জনন সম্পন্ন। রেণু কি? রেণু হচ্ছে এক ধরনের অযৌন জননের একক। যেমন এখানে যেমন হচ্ছে কি জুস্পোর, এটা একটা অযৌন রেণু। অযৌন রেণুর মধ্যে কি রয়েছে? জুস্পোরের মধ্যে কি রয়েছে? জুস্পোর হচ্ছে এরকম ভাবে দেখতে হয় এবং ছড়িয়ে পড়ে। তারপর হচ্ছে কি, যেমন এক্সাম্পল ইস্ট হলো, মিউকার হলো, পেনিসিলিয়াম হলো, ঠিক আছে? এগুলোকে বলা হয় স্পোরানজিওস্পোর। এবার চলে এসো রাজ্য প্ল্যান্টে। তাহলে তোমার চারপাশে যত রকম সবুজ উদ্ভিদ দেখতে পাচ্ছ, সবই কিন্তু এই প্ল্যান্টটির অন্তর্গত। এর বৈশিষ্ট্য কি? এরা বহুকোষী হতে পারে, ইউক্যারিওটিক প্রকৃতির, অর্থাৎ এদের কোষগুলো অনেকগুলো কোষ দ্বারা তৈরি থাকে, এবং ইউক্যারিওটিক প্রকৃতির, অর্থাৎ এদের হচ্ছে কি আদর্শ নিউক্লিয়াস থাকে না। এদের স্বভোজী পুষ্টি সম্পন্ন হয়, অর্থাৎ এরা নিজের খাবার নিজেরাই তৈরি করতে পারে। এরা স্থলজ, জলজ এবং সমুদ্রের কিনারে বসবাসকারী হয়, অর্থাৎ পৃথিবীর মোটামুটি সব জায়গাতে এরা সাধারণত বসবাস করে। এদের দেহ কলা গঠিত। প্রথম কলা গঠিত হলো কোথায়? প্ল্যান্টে এসে। এতক্ষণ পর্যন্ত কিন্তু ফাঙ্গাস পর্যন্ত কোনো কলা গঠিত হয়নি। কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত হয়। কোষ প্রাচীর কি থাকে? সেলুলোজ থাকে। উদাহরণ হচ্ছে কি, দেখো শৈবাল কি? এক্সাম্পল স্পাইরোগাইরা।
যেমন এক্সাম্পল হচ্ছে কি হলো স্পাইরোগাইরা হলো, মসের মধ্যে যে পোগোনাটাম হলো, ডায়াপ্টেরিস হলো। এবার চলেছে অ্যানিমেলিয়া। তাহলে অ্যানিমেলিয়া মানে যখন পৃথিবীর যত প্রাণীগুলো রয়েছে, প্রাণীগুলো যে বড় প্রাণী রয়েছে সেই প্রাণীগুলোকে আমরা বলছি অ্যানিমেলিয়া। যেমন বলছে বহুকোষী এবং ইউক্যারিওটিক, এরা কি, এরা হচ্ছে বহুকোষী, অনেকগুলো কোষের সমাহারে তৈরি, এবং ইউক্যারিওটিক প্রকৃতির, অর্থাৎ আদর্শ নিউক্লিয়াস থাকে, যে নিউক্লিয়াসে নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিয় জালিকা বর্তমান। তারপর হচ্ছে কি তাহলে কি হলো এখানে কোষে কোষ প্রাচীর থাকে না। তাহলে আমরা দেখলাম কি, যখন মনেরা পড়লাম কোষ প্রাচীর উপাদান পেপটাইডোগ্লাইকান পড়লাম, যখন আমরা ফানজাই পড়লাম তো কাইটিন পড়লাম, উদ্ভিদ পড়লাম তখন সেলুলোজ পড়লাম, আবার প্রাণী পড়লে এখানে কোষ প্রাচীর থাকে না, প্লাস্টিড থাকে না। প্লাস্টিড মানে যেখানে ক্লোরোপ্লাস্ট, যার মধ্যে খাবার তৈরি হয়, সে প্লাস্টিড থাকে না। এরা পরভোজী পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন করে। পরভোজী বলতে এরা হচ্ছে খাবারের জন্য অন্যের, বিশেষ করে গাছের উপর নির্ভরশীল। এরা জলজ হতে পারে, স্থলজ হতে পারে, আবার স্বাধীনজীবী হতে পারে, পরজীবী বাস করে, অর্থাৎ একাকায় বাস করতে পারে বা অন্যের উপর নির্ভর করে পরজীবী হিসেবে বাঁচতে পারে। দেহে কলা, অঙ্গ, তন্ত্র সব গঠিত হয়েছে। যেমন কলা তৈরি হয়েছে, কলাতে অঙ্গ তৈরি, যেমন যকৃৎ একটা অঙ্গ, যেমন হচ্ছে আমাদের লাংস একটা অঙ্গ, যেমন কিডনি একটা অঙ্গ, হৃৎপিণ্ড একটা অঙ্গ, এরকম অঙ্গ তন্ত্র তৈরি হয়েছে। হতে পারে কয়েকটি প্রাণী ছাড়া এরা গমনের সক্ষম, এর কয়েকটি বাদ দিয়ে সবাই গমনের সক্ষম হয়। যেমন এক্সাম্পল পরিফেরাকে সাইকন বলা হয়, অঙ্গরিমাল কেঁচো, সন্ধিপদ চিংড়ি, কম্বোজ শামুক, কণ্টকথকি হয়ে তারা মাছ। এরপর চলছে নেক্সট পেজ, উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস। এবার যতগুলো হলো আমরা পড়লাম, কি কি পড়লাম আমরা, মনেরা পড়লাম, যেমন এক্সাম্পল ব্যাকটেরিয়া, আমরা প্রোটিস্টা পড়লাম, যেমন এক্সাম্পল হচ্ছে প্লাজমোডিয়াম, ওকে, তারপর পড়লাম ফানজাই পড়লাম, ছত্রাক পড়লাম, এক্সাম্পল হচ্ছে ইস্ট, মিউকর, তারপর প্ল্যান্টই পড়লাম, অর্থাৎ উদ্ভিদকে, সমস্ত উদ্ভিদকে পড়লাম, এবং অ্যানিমেলিয়াকে পড়লাম। এবার হচ্ছে কি অ্যানিমেলিয়া, যেটা পড়ছি আমরা, অ্যানিমেলিয়া প্রাণীদের বলছে। এবার আমরা পড়বো কি এই যে প্ল্যান্ট, এই প্ল্যান্টকে আমরা এখানে দেখব। পৃথিবীতে অগণিত উদ্ভিদ রয়েছে, জলে, স্থলে, পাহাড়ে, পর্বতে, সমুদ্রে, মরুভূমিতে সর্বত্র বিরাজমান। অর্থাৎ বলছে যে এই পৃথিবীর যে ভূমি, সে পৃথিবীর ভূমিতে জলে, স্থলে, সমুদ্রে, পাহাড়ে, পর্বতে সব জায়গায় উদ্ভিদ দেখতে পাওয়া যায়। এদের মধ্যে নানা রকম বৈচিত্র্য দেখা যায়। এদের মধ্যে যেমন মিল আছে, যেমন সমস্ত সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া খাদ্য তৈরি করে, তেমন তাদের মধ্যে নানা প্রভেদ দেখা যায়, যেমন বাসস্থানের পার্থক্য, জীবনযাত্রার পার্থক্য ইত্যাদি। অর্থাৎ বলছে পৃথিবীতে জলে, স্থলে, তোমার পর্বতে, সমুদ্রে, মরুভূমিতে সব জায়গাতে উদ্ভিদ বিরাজমান রয়েছে। এদের মধ্যে নানা রকম বৈচিত্র্য দেখা যায়, এদের মধ্যে কিছু মিল রয়েছে, যেমন সমস্ত উদ্ভিদরাই কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাবার তৈরি করেন। এদের মধ্যে নানা প্রভেদ দেখা যায়, যেমন বাসস্থানগত প্রভেদ, কোনো গাছ পাহাড়ের উপরে বসবাস করছে, কোনো গাছ সমতল ভূমিতে বসবাস করছে, কেউ জলে বসবাস করছে, কেউ হচ্ছে মরুভূমিতে বসবাস করছে। জীবনযাত্রার পার্থক্য দেখতে পাওয়া যায়। ওকে, জীবনযাত্রা, ওরা কীভাবে জীবনযাপন করে সেটা পার্থক্য দেখতে পাওয়া যাচ্ছে। তারা বলছে কি এদের উদ্ভিদের প্রধান গোষ্ঠীগুলো হলো অ্যালগি মানে শৈবাল, ব্রায়োফাইটা মানে মস, টেরিডোফাইটা মানে হচ্ছে ফার্নবর্গ, জিমনোস্পার্ম মানে হচ্ছে গুপ্তবীজী, আর অ্যাঞ্জিওস্পার্ম মানে ব্যক্তবীজী। এবার দেখো এদের পার্থক্য দেওয়া আছে, শৈবাল, মসবর্গ এবং ফার্নবর্গ। তাহলে এই যে মানে উদ্ভিদরা যে তৈরি হয়েছে, তো উদ্ভিদরা তৈরি হয়েছে, তো প্রথম যে উদ্ভিদগুলো এসেছিলো, প্রথম মাইক্রোস্ফিয়ার থেকে যে সমস্ত উদ্ভিদরা এসেছিলো, সেই উদ্ভিদগুলো এসেছিল কি শৈবালের পরে এসেছিল ব্রায়োফাইটা, মসরা, তারপর এসেছিল টেরিডোফাইটার পরে এসেছে জিমনোস্পার্মের পরে সবচেয়ে উন্নত ধরনের হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। তো দেখো এরা সমাঙ্গদেহী মানে হচ্ছে কি এদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত থাকে না, বলে কি দেহটা সম অঙ্গদেহী, অর্থাৎ
সমস্ত অঙ্গটার সাথে একই রকম, দেহের যে সমাঙ্গ দেহী, অর্থাৎ সারা দেহটা হচ্ছে একই রকম দেখতে, অর্থাৎ সমাঙ্গ দেহী। তারপর হচ্ছে কি, এবং এদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত নয়, অর্থাৎ এদের দেহ, তুমি একটা জাস্ট লক্ষ্য করো না, তুমি একটা পুকুরে দেখছো পুকুরের জল নীল হয়ে আছে, নীল কেন হয়ে আছে? কারণ ওই পুকুরের জলে প্রচুর পরিমাণে কি রয়েছে, ফাইটোপ্ল্যাঙ্কটন, ব্লু গ্রিন অ্যালগি বা নীলাভ সবুজ শৈবাল রয়েছে। তুমি তোমার ধরো বাড়ির কলপাড়ে চলে যাও, কলপাড়ে যাওয়ার পর কলের ওখানে দেখতে পাবে যেখানে জল পড়ে সেখানে দেখবে যে শ্যাওলা পড়ে আছে, সাথে সাথে পিচ্ছিল কারো পদার্থ পড়ে আছে, পিচ্ছিল হয়ে আছে। কেন পিচ্ছিল হয়ে আছে? কারণ সেখানে ওই শৈবাল জন্মগ্রহণ করেছে। তো শৈবালগুলো ক্ষুদ্র ক্ষুদ্র, এদের দেহটা মূল কাণ্ড পাতায় বিভক্ত থাকে না, এই জন্য এদেরকে সম অঙ্গদেহী, অর্থাৎ ছাড়া দেহের যে অঙ্গ সেগুলো একই রকম সমাঙ্গ। তার মসবর্গ, মসে এসে কি হচ্ছে দেখো, এদের দেহে কাণ্ড সাদৃশ্য কলিড, পাতা সদৃশ্য ফাইলিড, মূল থাকে না, মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। রাইজয়েড বলতে এরকম ধরনের গুচ্ছাকারে সব বেশি থাকে, এবং গুচ্ছাকারে থাকে রাইজয়েড। তাহলে এর ক্ষেত্রে কিন্তু মূল থাকলো না, পাতা থাকলো না, কাণ্ড থাকলো না, কিন্তু মূল থাকলো না, মূলের পরিবর্তে রাইজয়েড থাকলো। আর কিছু হলো কাণ্ড থাকে না, কাণ্ডের পরিবর্তে কলিড থাকে, এবং পাতা সদৃশ্য অংশ পরিবর্তে ফাইলিড থাকে। এরপর টেডোফাইটা দেশের প্রথম জীব, এরা হচ্ছে কি জলজ, মনে রাখবে জলজ। এরা হচ্ছে তোমার কি 50-50, অর্থাৎ অর্ধেকটা জলে থাকে, জনন দশাটা জলে কাটায়, আর অজনন দশাটা হালকা ছায়াযুক্ত স্থানে জন্মায়। আর ফার্ন হচ্ছে ফার্স্ট ল্যান্ড ভাস্কুলার প্ল্যান্ট, অর্থাৎ স্থলবাসের প্রথম উদ্ভিদ হচ্ছে এই তোমার ভাস্কুলার প্ল্যান্ট। এবার হচ্ছে কি ফার্নবর্গ, ফার্নবর্গে কি এদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত, তাহলে শৈবালের দেহ মূল কাণ্ড পাতা থাকলো না, তাহলে ব্রায়োফাইটা মশের দেহতে মূল কাণ্ড পাতার মতো অংশ থাকলো কিন্তু মূল কাণ্ড থাকলো না। আর 3 নম্বর হচ্ছে কি ফার্নবর্গতে, যেখানে তোমার হচ্ছে মূল কাণ্ড পাতায় বিভক্ত, কাণ্ডে রাইজোম প্রকৃতির কাণ্ড থাকে। রাইজোম বলতে আদার মতো, যেমন আদা দেখতে হয় আদা জিঞ্জার, সেরকম রাইজোম প্রকৃতির পাতা 2 প্রকার হয়, একটা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পাতা হবে, একটা সূক্ষ্ম পাতা হবে স্কেল লিপ, একটা হচ্ছে তোমার স্মল লিপ, একটা স্কেল লিপ। মাইক্রোফাইলাম, বড় প্রসারিত মেগাফাইলাম বলে এদের পাতাগুলোকে, একটা হচ্ছে ক্ষুদ্র এবং সূক্ষ্ম প্রকৃতির, তাকে মাইক্রোফাইলাম বলা হয়, আর একটা হচ্ছে কি দেখা হচ্ছে কি মেগাফাইলাম, অর্থাৎ বড় আকৃতির হয়। এরা সাধারণত জলজ প্রকৃতির, বেশিরভাগ ক্ষেত্রে শৈবালরা জলে বসবাস করে, বেশিরভাগ ক্ষেত্রে এরা হচ্ছে কি ভিজে স্থানে, স্যাঁতস্যাঁতে স্থানে জন্মায় এবং ছায়াযুক্ত স্থানে থাকবে। তো নিষেকের সময় জলের প্রয়োজন হয়, এদের উভচর উদ্ভিদ বলা হয়, এদেরকে অ্যাম্ফিবিয়ান অফ দ্য প্ল্যান্ট কিংডম বলা হয়, অর্থাৎ জলজ উভচর বলা হয়। কেন জলজ উভচর বলা হয়? কারণ এদের জীবন দশায় জননকালে শুধুমাত্র জলের দরকার পড়ে, বাকি সময় জলের দরকার পড়ে না বলে কেবল হচ্ছে কি তোমার উদ্ভিদ। 3 নম্বর হচ্ছে কি এরা স্থলজ প্রকৃতির উদ্ভিদ, অর্থাৎ এই যে টেডোফাইটা সম্পূর্ণরূপে স্থলে বসবাস করতে চলে এসেছেন। সংবহন কলাতন্ত্র, তো সংবহন কলার মাধ্যমে জাইলেম এবং ফ্লুয়েম করে, জাইলেমের মাধ্যমে জল এবং খনিজ পদার্থ পরিবাহিত হয়, আর ফ্লুয়েমের মাধ্যমে হচ্ছে কি এদের জাইলেম এবং ফ্লুয়েম সাধারণত কলা দিয়ে গঠিত সংবহন কলা থাকে না, পরিবর্তে সরল প্যারেনকাইম কলা থাকে। এদের ক্ষেত্রে জাইলেম ফ্লুয়েম কলা দিয়ে গঠিত সংবহন কলা উপস্থিত থাকে, অর্থাৎ জাইলেমের মাধ্যমে জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ পরিবাহিত হয়, এবং ফ্লুয়েমের মাধ্যমে কি হচ্ছে পাতায় উৎপন্ন খাদ্য সারা দেহে ছড়িয়ে পড়ে। উদাহরণ কি দেখো, শৈবালের ক্ষেত্রে হচ্ছে ক্লামাইডোমোনাস, মনে হচ্ছে শৈবালটা দেখতে এরকম ধারণা হয়। তারপর হচ্ছে কি দেখো ভলভক্স স্পাইরোগাইরা। এবার হচ্ছে কি মস বর্গের মধ্যে দেখো থ্যালাস প্রকৃতির হচ্ছে রিক্সিয়া, পোগোনেটাম, ফিউনেরিয়া কাণ্ড এবং পত্রযুক্ত মস।
আর ফার্নযুক্তের মধ্যে লাইকোপোডিয়াম, ডায়োপ্টেরিস, শুশুনি এগুলো হচ্ছে এক্সাম্পল। এরপর চলে এসে ব্যক্তবীজি এবং গুপ্তবীজি। ব্যক্তবীজি মানে হচ্ছে যে সমস্ত ফলের বীজগুলো উন্মুক্ত অবস্থায় থাকে, বীজের চারিদিকে ফল আবরণ থাকে না। আর গুপ্তবীজি মানে হচ্ছে যাদের বীজগুলো ফলের মধ্যে লুকানো থাকে। যেমন একটা বেদানার কথা ভাবো, বেদানার বীজগুলো কি থাকে, বাইরে একটা ফলের মধ্যে লুকানো থাকে। কিন্তু লাইকেনের ক্ষেত্রে দেখতে পাবে যে এদের ফলগুলো কি হচ্ছে, লুকানো থাকে না, অর্থাৎ বীজগুলো লুকানো থাকে না, ফল কারণ এখানে ফল তৈরি হয় না, অর্থাৎ বাইরের দিকে আবরণ তৈরি হয় না। তাহলে এ প্রকার উদ্ভিদ, ব্যক্তবীজের ক্ষেত্রে এ প্রকার উদ্ভিদ দীর্ঘ হয়, বড় বড় হয়, কাষ্ঠল কাঠযুক্ত হয়, বহু বর্ষজীবী অর্থাৎ অনেক দিন বেঁচে থাকে, চিরহরিৎ সারা বছর গাছে পাতা উপস্থিত থাকে। তার এদের কি ফল গঠিত হয় না, ফল গঠিত হওয়ার জন্য বীজগুলো নগ্ন প্রকৃতির হয়, তাই এদের ব্যক্তবীজই বলেন। 3 নম্বর হচ্ছে বীজে একাধিক বীজপত্র থাকে। বীজে একাধিক বীজপত্র থাকে। বীজপত্র বলতে তোমার এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে বীজপত্র। একবীজপত্রী বা দ্বিবীজপত্রী এরকম ভাবে বীজপত্র থাকা। বীজে বীজপত্রের সংখ্যা 1টি বা 2টি থাকতে পারে। এখানে একাধিক থাকবে, কিন্তু এখানে 1টি বা 2টি থাকবে। গর্ভধারণের পূর্বে শস্য গঠিত হয়। শস্যটা কি, শস্য হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতিতে, এর নাম্বার, এবং শস্যটা হচ্ছে ভ্রূণের খাদ্য। আর নিষেকের পরে শস্য গঠে, শস্য ট্রিপ্লয়েড প্রকৃতির, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ব্যক্তবীজ উদ্ভিদের শস্যটা হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির এবং গুপ্তবীজ উদ্ভিদের শস্য হচ্ছে ট্রিপ্লয়েড প্রকৃতির। উদাহরণ সাইকাস এবং পাইনাস নিটাম, এই যে এই গাছগুলো, এগুলো হচ্ছে তোমার এর উদাহরণ, খুব ব্যক্তবীজ। আর গুপ্তবীজ হচ্ছে ধান, গম, পাট ইত্যাদি ইত্যাদি, মটর, আম, এগুলো। এবার চলো একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী। তাহলে এটা হচ্ছে কি দ্বিবীজপত্রী, দুটো বীজপত্র দ্বিবীজপত্রী। এটা হচ্ছে মটরের কথা ভাবো, একবার মটরের কথা বা ছোলার কথা ভাবো, ওরা দুটো বীজ থাকে। কিন্তু যখন একটাই মাত্র বীজপত্র থাকবে তখন সেটাকে একবীজপত্রী বলা হয়। অর্থাৎ এখানে তখন হচ্ছে কি, এই যে গুপ্তবীজ উদ্ভিদ রয়েছে, গুপ্তবীজ উদ্ভিদগুলোকে অ্যাঞ্জিওস্পার্ম উদ্ভিদকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি একবীজপত্রীযুক্ত, একটা দ্বিবীজপত্রীযুক্ত। একবীজপত্রী উদ্ভিদ প্রধানত বিরুৎ জাতীয় হয়। বিরুৎ জাতীয় মানে কাকে বলছে, যেগুলো দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু কাঠ উৎপন্ন হয়। গুল্ম এবং বৃক্ষের সংখ্যা খুব কম, বেশিরভাগ 1 বর্ষজীবী, এর 1 বছরই বাঁচে। একবীজপত্রী যেমন ধান বলো, গম বলো, ধান, গম, ভুট্টা, এগুলো সব হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ। দ্বিবীজপত্রী উদ্ভিদ সাধারণত বৃক্ষ জাতীয়, যেমন আম গাছের কথা ভাবো, আমের বীজটা কাটলে 2টো বীজপত্র পাওয়া যায়। আম বেশিরভাগই বহু বর্ষজীবী হয়, বিরুৎ গুল্মের সংখ্যা কম। এদের মূল হচ্ছে গুচ্ছমূল। অস্থানিক, অস্থানিক মূল হচ্ছে যে মূল ভ্রূণমূল ছাড়া অন্য কোনো অংশ থেকে তৈরি হয় তাকে বলা অস্থানিক মূল, আর যে মূল ভ্রূণমূল থেকে তৈরি হয় তাকে বলা হচ্ছে স্থানিক মূল। অর্থাৎ এই যে রুট, এটাকে বলে মূল। এই মূলটা যদি তোমার ভ্রূণমূল থেকে আসে, যদি ভ্রূণমূল থেকে যদি ভ্রূণমূল থেকে তৈরি হয় তখন সেটাকে বলা হচ্ছে কি তোমার স্থানিক মূল। স্থানিক মূল। আর অস্থানিক মূল কাকে বলা হচ্ছে, যেটা ভ্রূণ মূল থেকে তৈরি হয়, অন্য কোনো জায়গা থেকে তৈরি হয়, তাহলে মূল স্থানিক। কাণ্ড শাখাহীন, একটা ধান গাছের কথা ভাবো, তো ধান গাছের কাণ্ড শাখা প্রশাখাযুক্ত হয় কি, শাখা প্রশাখাযুক্ত হয় না, শাখাহীন, কিন্তু কাণ্ড শাখা প্রশাখাযুক্ত। আম গাছের কথা ভাবো, এর ক্ষেত্রে ধরনের ধান গাছের কথা ভাবো, আর এর ক্ষেত্রে ধরনের আম গাছের কথা ভাবো। এদের কাণ্ড শাখাহীন, অর্থ হচ্ছে যে কাণ্ডের মধ্যে কোনো শাখা প্রশাখা থাকে না, কাণ্ড শাখা যুক্ত হয়। পাতা সামান্তরাল শিরাবিন্যাসযুক্ত সমাঙ্ক পৃষ্ঠ পাতা, অর্থাৎ একটা একবীজপত্রী উদ্ভিদের পাতাকে যদি না, তাহলে পাতাটা দেখতে এরকম হচ্ছে, অর্থাৎ এগুলো প্যারালাল ভেরিয়েশন বলা হয়। পাতা এভাবে তোমার সমান্তরাল শিরাবিন্যাস যুক্ত হয়। কিন্তু যখন তুমি দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা দেখবে, তো সেই পাতাগুলো হচ্ছে কিরকম, এরকম তোমার এভাবে তোমার
ভ্রেন থাকবে, এগুলো আবার শাখা প্রশাখা যুক্ত থাকবে। এগুলো হচ্ছে তোমার জালকাকার শ্রেণীবিন্যাস, আর এটা হচ্ছে সমান্তরাল শ্রেণীবিন্যাস। বীজে একটি মাত্র বীজপত্র থাকে একবীজপত্রীতে, দুটো বীজপত্র থাকে দ্বিবীজপত্রীর ক্ষেত্রে। তারপর হচ্ছে এক উদাহরণ ধান, গম, ভুট্টা, এখানে আম, মটর, ছোলা, তেঁতুল ইত্যাদি। এই হয়ে গেল আমাদের উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস।